সবাইকে স্বাগত। রাতের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছেন ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রিমালে পটুয়াখালী, ভোলা, বরগুনায় 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। 2 সপ্তাহেও সেগুলো সংস্কার করা হয়নি। খোলা আকাশের নিচে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া, বরাদ্দ পেলে তা করা হবে বলেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বিকল্প ব্যবস্থায় ক্লাস চালু রাখতে বলেছেন শিক্ষাকর্তারা। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। আগের প্রকল্পের আওতায় আজ আরও 18,500 ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর বুঝিয়ে দেওয়া হয়। নতুন ঘর পেয়ে আরও 70টি উপজেলা গৃহ ও ভূমিহীন মুক্ত হল। শেখ হাসিনা বলেন, মানুষের মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার। এবার এসএসসি পরীক্ষায় 3 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছেন। 51টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি। কারণ বের করতে গণসাক্ষরতা অভিযান আজ চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলন আয়োজন করে। এতে শিক্ষকদের পাঠদানে অনীহা, অভাব ও উপবৃত্তি না পাওয়ায় পড়াশোনার সুযোগ কমে যাওয়ার মতো কারণ বেরিয়ে এসেছে। এবার বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবের পর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সংস্কার হয়নি ক্ষতিগ্রস্ত উপকূলীয় জেলাগুলোর অনেক শিক্ষা প্রতিষ্ঠান। খোলা আকাশের নিচে চলছে পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে। পটুয়াখালী, ভোলা ও বরগুনা প্রতিনিধির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বিধ্বস্ত স্কুল ঘরের নিচে চাপা পড়ে আছে পটুয়াখালী, ভোলা, বরগুনা সহ উপকূলীয় জেলাগুলোর হাজারো শিক্ষার্থীর স্বপ্ন। রোদ বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে লেখাপড়া। ঝড়ের তোড়ে শ্রেণীকক্ষের টিন উড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে চলছে অনেক স্কুলের পাঠদান। আংশিক ক্ষতিগ্রস্ত স্কুলগুলোতে কয়েকটি শ্রেণীকক্ষে গাদাগাদি করে বসছে শিক্ষার্থীরা। পালাক্রমে চলছে বিভিন্ন শ্রেণীর ক্লাস। 2-3 শ্রেণীর ছাত্রছাত্রী একসাথে বসানো হচ্ছে, তাই গরমের জন্য আমরা ক্লাস করতে পারছি না। ছোট্ট একটি 3 কক্ষ বিশিষ্ট ভবনে ক্লাস করতে হচ্ছে। বেশি স্টুডেন্ট আসলে তখন আমার খোলা আকাশের নিচে বসাতে হচ্ছে। এই উপায় থেকে আমি কর্তৃপক্ষের নিকট আবেদন জানাই, অতি দ্রুত আমি কিভাবে শ্রেণীর কার্যক্রম পরিচালনা করব তার একটা সুব্যবস্থা গ্রহণ করার জন্য। এই তপ্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা ক্লাস করতেছে। অনেক শিক্ষার্থীরা স্কুলে আসার পরে আবার চলে যাচ্ছে, যার ফলে ঝরে পড়া শিক্ষার্থীর পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রবল জোয়ারে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বেড়িবাঁধ ধসে যাওয়ায় বিষখালী নদীতে বিলীন হয়েছে ডালভাঙা বিএম মাধ্যমিক বিদ্যালয় এবং ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু অংশ। এই নদীটা ভাঙ্গার কারণে আমাদের ক্লাসরুমে অনেক সময় অনেক অসুবিধা হয়। রাস্তায় বসে আমাদের ক্লাস করতে হয় চেয়ার টেবিল দিয়ে। বিকল্প ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর শিক্ষা কার্যক্রম চালু রাখতে শিক্ষকদের আহ্বান জানান জেলা শিক্ষা কর্মকর্তা। খুবই করুণ অবস্থা। তো আমরা বলেছি যে অন্য কোনো যদি কোনো ব্যবস্থা করা যায় কিনা বিকল্প, সেটা আমাদেরকে আমি গভর্নিং বোর্ডকে ভেবে দেখার জন্য আমি অনুরোধ করেছি। ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর্থিক বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস দেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। খোলা আকাশের নিচে আমাদের শিশুরা কষ্ট করছে, তারা কাজ করতে পারতেছে না। আমি অবশ্যই যখন আমরা লিস্টিটা করব, এটাকে আমরা অগ্রাধিকার দিয়েই এই কাজটা যাতে সবার আগে হয় সেই জন্য আমি প্রচেষ্টা নিব। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে 3 উপকূলীয় জেলায় 1000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের মানুষ কোনো দিক থেকে যেন পিছিয়ে না থাকে, সেজন্য মৌলিক চাহিদা পূরণের পদক্ষেপ নিয়েছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মুজিব শতবর্ষ উপলক্ষে 5ম ধাপের 2য় পর্যায়ে কয়েক হাজার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে আওয়ামী লীগ আশ্রয়ণ প্রকল্প সহ অন্যান্য কার্যক্রমের মাধ্যমে মানুষদের পুনর্বাসিত করছে। এতে করে এখন পর্যন্ত প্রায় 43,40,000 মানুষ ঘর পেয়েছেন, যার মধ্যে শুধু আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী 5,82,053টি পরিবারের 29,10,265 জন। সরকার মুজিব শতবর্ষ উপলক্ষেও ধাপে ধাপে
2 শতক খাস জমিসহ ঘর নির্মাণ করে দিচ্ছে। আজ সকালে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে 18,566টি পরিবারকে জমিসহ নির্মিত ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে ঘরগুলো হস্তান্তর করেন। এতে করে আজ গৃহ ও ভূমিহীন মুক্ত হল 26 জেলার 70টি উপজেলা। আর এখন পর্যন্ত গৃহ ও ভূমিহীন মুক্ত হয়েছে 58টি জেলার 464টি উপজেলা। প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ কোনো দিক থেকে যেন পিছিয়ে না থাকে, সেজন্য মৌলিক চাহিদা পূরণে কাজ করা হচ্ছে। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তো আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। সরকার প্রধান আবারও ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ইতিমধ্যে আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। পরে অনলাইনের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ, কক্সবাজারের ঈদগাঁও এবং ভোলার চর ফ্যাশন এলাকার ঘর পাওয়া সুবিধাভোগীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্থায়ী একটি বাসস্থানে বদলে দিয়েছে ভূমিহীন অসহায় মানুষদের জীবন। এখন তারা আর অন্যের উপর নির্ভরশীল নয়। কক্সবাজারের আশ্রয়ণ প্রকল্প ঘুরে রিপোর্ট করছেন জায়েদ সেলিম, ছবি তুলেছেন মোহাম্মদ আলী। সমাজের সুবিধাবঞ্চিত ভূমিহীন গৃহহীন মানুষকে মাথা গোঁজার ঠাঁই করে দিতেই সরকারের এই উদ্যোগ, যা ইতোমধ্যে সারা বিশ্বে প্রশংসিত দারিদ্র্য বিমোচনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল নামে। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটা বাড়ি যেন এক একটি উৎপাদন ক্ষেত্র। ফল থেকে শুরু করে সবজি ক্ষেত কি নেই এখানে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি বাড়ি পাওয়ার পর থেকেই নিজেরা স্বাবলম্বী হতে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। এখন আমরা চাষ করি, গাছপালা লাগাই, ওগুলা বিক্রি করে খাই। কেউ কেউ পশুপালন করেও হয়েছেন স্বাবলম্বী। এখন আর কারো কাছেই হাত পাততে হয় না। গরুর সাথে এখানে ছাগল দিছে, আম গাছ দিছে, লেবু গাছ দিছে। গরু ছাগল নিয়ে খুব সুখী শান্তিতে আছি। নতুন করে আজ আরও 261 জন ভূমিহীন গৃহহীনের মাঝে বাড়ির দলিল বুঝিয়ে দেওয়া হয়েছে। নতুন ঠিকানা পেয়ে আপ্লুত সবাই। 2টা ছেলে ঘর পাইছে, তাহলে আমরা বুড়া বুড়ি একজনে একটা পাইছি, 3টা ঘর পাইছি। জীবন আমি বাসা ভাড়া থাকছি, এখন আমি নিজের এখানে স্থান পাইছি। অনেক অনেক ভালো লাগছে, প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ভূমিহীন গৃহহীন মুক্ত এখন কক্সবাজার জেলা। তবে যদি নতুন করে কোনো ভূমিহীন পাওয়া যায় তার ব্যবস্থাও করা হবে বলে জানালেন এই জনপ্রতিনিধি। যখনই যে ব্যক্তি ভূমিহীন হিসাবে আমাদের কাছে আসবে, গৃহহীন আমাদের কাছে আসবে, তার নির্দেশনা হচ্ছে আমরা তাকে তার সহযোগিতা নিয়ে এবং আমাদের পক্ষে যতটুকু সম্ভব তাকে পাশে দাঁড়ানো, তাকে ভূমিহীন থেকে তাকে বের করে এনে তাকে তার বাসস্থানের ব্যবস্থা করা। নতুনদের স্বাবলম্বী করতে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা চলমান থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, বিপুল সংখ্যক গৃহহীন ও ভূমিহীন মানুষদের সম্পূর্ণ সরকারি খরচে জমির মালিকানা সহ একটি স্থায়ী ঠিকানা তৈরি করে দেওয়ার মাধ্যমে দারিদ্র্য বিমোচনের এমন নজির বিশ্বের আর কোথাও নেই। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, রামু, কক্সবাজার। এবার এসএসসি পরীক্ষায় ফেল করেছে 3 লাখেরও বেশি শিক্ষার্থী। শিক্ষকদের পাঠদানে অনীহা, পারিবারিক অভাব এবং উপবৃত্তি না পাওয়ায় পড়াশোনার সুযোগ কমে যাওয়ার মতো কারণে ফেল করার ঘটনা বেশি ঘটেছে। পরীক্ষার্থীদের খারাপ ফলের কারণ অনুসন্ধান করতে গিয়ে উঠে এসেছে এসব তথ্য। আরো জানাচ্ছেন বিপ্লব আহসান। মেয়েরা কেন খারাপ করছে জানি না, সবগুলো বিষয়ে ভালো লেখাপড়া ছিল, অনেক কষ্ট করে লেখাপড়া করাইতেছি। যেখানে 5টা থেকে 6টা ক্লাস হওয়ার কথা সেখানে মাত্র 2-1টা ক্লাস নিয়ে ছুটিয়ে দিয়ে দিচ্ছে। আমরা যারা শিক্ষক এই স্বল্প সময়ের মধ্যে আমরা খাতাটা মূল্যায়ন সেইভাবে হয়তো করতে পারি নাই। এবারের এসএসসি পরীক্ষায় দেশের 51টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করতে পারেনি। কারিগরি বাদে 10টি শিক্ষা বোর্ডে অকৃতকার্য হয়েছেন 3 লাখের বেশি শিক্ষার্থী। যে ক্লাসে অনুপস্থিতির সংখ্যা বেশি থাকবে সেই শ্রেণী শিক্ষকদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। ANTSCA সেখানে ফিজিক্স এবং কেমিস্ট্রির 2 জন টিচার আজকে 3 বছর নাই, তাহলে সেখানে কিভাবে তারা
শিক্ষকদের শিক্ষা দিবে। ফেলের কারণ যাতে 2 শতাধিক অকৃতকার্য শিক্ষার্থী, তাদের অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষকদের নিয়ে সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে অনুষ্ঠিত হয় চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন। সবার আমরা বলি সর্বনাশ, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, বাচ্চাদের হাতে স্মার্টফোন দেওয়া যাবে না, স্মার্টফোন দেওয়া যাবে না, তারপরে সবার হাতে একটা করে স্মার্টফোন দিয়েছি, ঠিক কিনা? সেই স্মার্টফোনের নামে নেই, এখনো আছে সবার হাতে স্মার্টফোন, এবং ছেলেদের কাজের কাজ কি হচ্ছে আমি জানি না। সম্মেলনে শিক্ষার্থীদের মতামত শুনে নানা পরামর্শ দেন বাংলাদেশের সংস্কৃতি, ক্রীড়া ও শিক্ষাঙ্গনের বিশিষ্টজনেরা। একটা হচ্ছে না বুঝে মুখস্থ করবে না, দ্বিতীয় হচ্ছে যেটা পড়ো সেটা বোঝার চেষ্টা করবে কি পড়ছো, তৃতীয় হচ্ছে না বুঝলে চিন্তা করবে বুঝলাম না কেন। এ সময় শিক্ষার্থীদের উপবৃত্তি, শিক্ষকদের চাকরি সরকারিকরণ, অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা হয়। বিপ্লব হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে 15% জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ সৎ কর্মকর্তাদের নিরুৎসাহিত করবে, যা দেশে কর ফাঁকির প্রবণতা বাড়াবে বলে মনে করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এমন পর্যবেক্ষণ তুলে ধরে সংগঠনটি। জানায়, নতুন কাস্টমস আইনের কারণে পরোক্ষ করের চাপ বাড়বে, যা দেশে ব্যবসার খরচ এবং বৈষম্য বাড়াবে। প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে 4,80,000 কোটি টাকা আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে। বিশাল এই লক্ষ্য পূরণের জন্য বেশ কিছু ক্ষেত্রে নতুন কর বসিয়েছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কমিয়েছে বা বিশেষ সুযোগ দিয়েছে সংস্থাটি। তবে সবকিছু ছাপিয়ে প্রস্তাবিত বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়টি নেতিবাচকভাবে নিয়েছে ব্যবসায়ী কিংবা বিশ্লেষক সকলেই। তাদের মতে এই নীতি কর ব্যবস্থাপনায় বৈষম্যের সৃষ্টি করবে। এনবিআরের ভিতরে ওই খাঁচার ভিতরে যদি আমি যাই, তাহলে আমাকে তো সবসময় প্রশ্নও করবে, আমার 25% বা 30% করও দিতে হবে। আর আমি যদি না যাই, আমি যদি এরকম ভালো থাকি, আমার যখন ধরবে আমি তখন ওই আইনে বলবো নেন 15% দিলাম, কর দিলাম, আর এই নেন। এই ধরনের সুযোগ দেওয়া থাকলে আমার নতুন লোক করদাতা হতে চাবে না। অনুষ্ঠানে অসন্তোষ জানানো হয় নতুন আয়কর ও কাস্টমস আইন নিয়েও। বলা হয়, কোন রকম অংশীজন মতামত না নিয়ে এই আইন তৈরি করা হয়েছে। এখন এই নীতি বাস্তবায়ন করা হলে জনগণের উপর পরোক্ষ করের চাপ আরো বাড়বে, যা ব্যবসার খরচ বাড়াবে বলেও শঙ্কা প্রকাশ করা হয় এই সময়। যে আইনটা প্রয়োগ হয়ে গেছে, সেটা যদি যারা অংশীজন ছিল তাদের সাথে যদি আলাপ আলোচনা করে করা হতো, তাহলে পরবর্তীতে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে, এই সংশোধনীগুলো আনার প্রয়োজনীয়তা ছিল না। আমরা যেন প্রত্যক্ষ করমুখী হই। প্রত্যক্ষ কর যদি নিতে পারি ঠিক মতো, তাহলে আমার আয় বৈষম্য কমবে এবং অর্থনীতিতে আমার আয় সবকিছু হবে। কিন্তু এটা হয়ে গেছে পরোক্ষ করমুখী। অনুষ্ঠানে জানানো হয়, অগ্রিম আয়কর এবং আমদানি পর্যায়ে অগ্রিম কর ব্যবস্থা ব্যবসার খরচ বাড়াচ্ছে। একই সাথে আগাম কেটে নেওয়া সেই করের টাকাও সময় মতো ফেরত পাওয়া নিয়েও অসন্তোষ জানান উদ্যোক্তারা এই আয়োজনে। অগ্রিম আয়কর ব্যবসায়িক খরচকে বাড়িয়ে দিচ্ছে। এই জায়গাটা খুব সহজীকরণ করার ব্যাপারে আইবিএফপি কিংবা বিলুপ্তিকরণ করার জন্য আইবিএফপি উপস্থাপন করছে। এছাড়াও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে শুল্কমুক্ত যন্ত্রাংশ আমদানির সুবিধা বন্ধ করায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা পৌঁছাবে বলেও জানানো হয় অনুষ্ঠানে। বলা হয়, এর প্রভাবে কমতে পারে বিনিয়োগও। রাহিন শোভন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবার রাধুনের সৌজন্যে কোরবানির পশুর হাটের খবর। ঈদুল আজহার বাকি আর 5 দিন। এরই মধ্যে জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর খামারগুলো। 80,000 টাকা থেকে শুরু করে কোটি টাকার গরুও পাওয়া যাচ্ছে। দাউদ হাসানের রিপোর্ট। 4 বছর বয়সী সুলতান এই বয়সে 1450 কেজি ওজন নিয়ে অর্জন করে নিয়েছে সেরা তকমা। দামেও আলাদা, 1.5 কোটি টাকা দাম হাঁকালেও বিক্রি হয়েছে 1 কোটি টাকায়। একই খামারে দেখা মিলবে 1400 কেজি ওজনের ব্রাহ্মা জাতের মিস্টার V8। আচরণে শান্ত বলে এরই মধ্যে নজর কেড়েছে কোটি টাকা মূল্যের এই আমেরিকান গরু। এবছর বিশাল আকারের গরু নিয়ে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছেন খামারিরা। সুলতানকে টেক্কা দিতে খামারে উঠানো হয়েছে তুফানকে। 1250 কেজি ওজনের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের তুফানের দাম চাওয়া হচ্ছে
40 লাখ টাকা। আরও আছে শাহজাদা, কিং খান, সম্রাট ও RDX2 নামের বিশাল আকারের গরু। ব্রাহ্মা ও শাহিওয়াল জাতের এসব পশুর ওজন ভেদে দাম ধরা হয়েছে 20 লাখ থেকে 35 লাখ টাকা পর্যন্ত। অন্যান্য বছর চেয়ে দেখা যাচ্ছে যে 5% কম চলতেছে এই বছরে। ভোগান্তি এড়াতে হাটে না গিয়ে আগে ভাগে খামারে এসে পছন্দ মতো গরু কিনছেন ক্রেতারা। তবে গতবারের চেয়ে কিছুটা দাম বেশি বলে দাবি তাদের। আমি ফেসবুকে এটা রিভিউ দেখে এসেছি, তো আমার কাছে এসে বেশ ভালোই লাগলো। আমার ফ্যামিলি সহ আসছে, সবাই মিলে এসে দেখে কিনতে পারতেছি, এজন্যই আর কি মেইনলি ফার্মে আসা। গরুর পাশাপাশি খামারগুলোতে চাহিদা আছে ছাগল, উট ও দুম্বার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশে খাদ্য ব্যবস্থাপনায় প্লাস্টিকের ব্যবহার করা হচ্ছে, এতে খাদ্য কতটা নিরাপদ থাকছে তা নিয়ে গবেষণা করা প্রয়োজন বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া। সকালে রাজধানী বিয়াম ফাউন্ডেশনের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এক সেমিনারে তিনি বলেন, মানুষের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া বিরাট চ্যালেঞ্জ, এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গবেষণায় উদ্ধৃতি দিয়ে জাকারিয়া বলেন, অনিরাপদ খাদ্য খেয়ে দেশে বছরে প্রায় 3 কোটি মানুষ বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। নিয়মিত অভিযান চালিয়ে জরিমানার পরিবর্তে অনিরাপদ খাদ্য সামগ্রী তৈরির কারখানাগুলোকে সময় বেঁধে দিয়ে সেগুলোর মান উন্নত করার সুযোগ দেওয়ার পক্ষে মত দেন তিনি। ওমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আবারও শুরু হলো রাঁধুনি নিবেদিত মাংসের সেরা রেসিপি 2024 সিজন 3। রাজধানীতে অ্যাসোসিয়েশনের অফিসের উদ্বোধন করা হয়। কোরবানির ঈদের মাংসের রান্নার রেসিপি নিয়ে এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাই হবে অনলাইনে। প্রাথমিক বাছাই অনলাইন করবেন বিচারকরা, যা সরাসরি দেখা যাবে ওমেন কালিনারি অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজে। প্রাথমিকভাবে নির্বাচিত 10 জন বিজয়ীকে নিয়ে ফাইনাল রাউন্ডে লাইভ রান্নার আয়োজন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 2 সপ্তাহের সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। খোলা আকাশে নিতে চলছে পাঠদান, কমেছে শিক্ষার্থী। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ঘর গড়ে দেওয়ার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর। 18,500 ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর ও জমি হস্তান্তর। এবার এসএসসিতে 3 লাখের বেশি ফেল। শিক্ষকদের পাঠদানে অনীহা, অভাব এবং উপবৃত্তি না পাওয়ায় পড়াশোনার সুযোগ কমে যাওয়ার প্রধান কারণ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।